নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গ জনগণনার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল। অনলাইনে কিভাবে তোমরা জনগণনার ফর্ম ফিল আপ করবে, অর্থাৎ সেলফ এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে, সেটা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানো হবে। প্রতিটি অপশন সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। তোমরা এটা করলে তোমরা অবশ্যই ঘরে বসেও তোমরা ফিল আপটা করতে পারবে। কিভাবে করবে সম্পূর্ণ দেখো এই ভিডিওর মাধ্যমে। তো এর জন্য আমি একদম অফিসিয়াল সাইটে ভিজিট করেছি। তোমরা গুগলে সার্চ করবে সেন্সাস, সেন্সাস বলে সার্চ করলেই তোমাদের দেখতে পাবে প্রথমেই সেলফ এনুমারেশন। এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে প্রথমে তোমাকে স্টেট সিলেক্ট করতে হবে। এবার তুমি নির্দ্বিধায় একদম ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। এরপরে এখানে ওকে করে দেবে। ওকে করার পরে প্রথমে হচ্ছে হেড অফ ফ্যামিলি, তার নাম মানে পরিবারের প্রধানের নাম, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে ইমেল আইডি দিতে হবে। তুমি ইমেল আইডি অপশনাল, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দিতে হবে। এরপরে ক্যাপচা কোডটা বসাতে হবে, গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এই জায়গাটা তোমাদের বলে রাখি, দ্য পার্সন, দেখো এখানে দ্য পার্সন রিকগনাইজ বাই দ্য ফ্যামিলি অ্যাজ দ্য হেড, মানে পরিবারের যে প্রধান, ঠিক আছে, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, তুমি নিজেও হতে পারো, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যে পরিবারের প্রধান তার নাম দিতে হবে। তোমরা যেরকম অন্নপূর্ণা যোজনা বা এগুলোতে যারা ফর্ম ফিল আপ করছিলে তোমরা জানো যে পরিবারের প্রধান হিসাবে কাকে দিতে হয়। তো যেরকম তোমরা ওখানে করেছিলে সেখানেও এরকমই কিন্তু এখানে পরিবারের প্রধানের নামটা উল্লেখ করতে হবে। তো আমি পরিবারের প্রধানের নাম এখানে আমি মেনশন করছি। এরপরে হচ্ছে ইমেল আইডি। তো ইমেল আইডিটা অপশনাল, যেহেতু আমি এটা ছেড়ে দিচ্ছি। এবারে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। তারপরে হচ্ছে এখানে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটা এখানে টাইপ করব। তো দেখতে পাচ্ছ আমি ক্যাপচা কোডটা টাইপ করে নিয়েছি। এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করব। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে একটি ওটিপি এসছে। সো ওটিপিটা আমি এখানে এন্টার করতে হবে আমাকে। তো দেখতে পাচ্ছ আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নেব, ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে আবার ক্যাপচা কোডটা বসাতে হবে। তারপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি। তো ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার পরে এরপরে তোমাদের সব কিছু অপশান বাংলাতেই কিন্তু শো করবে, বাংলা ল্যাঙ্গুয়েজে শো করবে। তো এখান থেকে আমি ওকে করে দিলাম। ওকে করার পরে দেখো প্রথমে হচ্ছে স্থানের বিবরণ, তারপরে হচ্ছে সেন্সাস গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ, প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন, ঠিক আছে। তো এখানের থেকে প্রথমে হচ্ছে তোমাদের লোকেশন সেট করতে হবে। কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। দেখো ম্যাপ আছে, ম্যাপের পয়েন্টিং করতে হবে। প্রথমে তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল শো করছে, এখান থেকে তুমি তোমার জেলা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে জেলা হুগলি সিলেক্ট করলাম, ঠিক আছে, আমি আমার জেলা সিলেক্ট করলাম। এরপরে পিনকোড নাম্বারটা কোনো রেড স্টার নেই, পিনকোড নাম্বার চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। এরপরে নিচের দিকে স্ক্রল করে নামার পরে দেখো গ্রাম, শহর, এলাকা, তারপরে হচ্ছে হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। তোমার বাড়ির আশেপাশে যদি কোনো উল্লেখযোগ্য স্থান থাকে সেটা দিয়ে তুমি সার্চ করতে পারো। এছাড়া তোমার গ্রাম, শহর যে এলাকা সেটাও তুমি দিয়ে সার্চ করতে পারো। তো এখানে আমি জাস্ট সার্চ করছি যে ভদ্রেশ্বর বলে সার্চ করছি, দাঁড়াও, ভদ্রেশ্বর বলে লিখে সার্চ করছি। দেখো ভদ্রেশ্বর লিখে যখন সার্চ করলাম, দেখো ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটিও রয়েছে। আমি এখান থেকে জাস্ট ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি লোকেশন আমি করে আমি ওকে করলাম, ঠিক আছে। তুমি তোমাদের যে যদি কোনো কাছাকাছি লোকেশনের মধ্যে থাকে সেটা কিন্তু দিয়ে এখানে সার্চ করতে পারো, ঠিক আছে। এবার দেখো সার্চ করার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ম্যাপ লোকেশনটা তোমাদের এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমি কি করব, এই যে লোকেশন তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমি নিয়ে যাব পয়েন্টটাকে আমি এই জায়গাটা নিয়ে যাব, এইখানটা নিয়ে যাব, এইখানটা পয়েন্টটাকে নিয়ে যাব। দেখো আমি এই যে এইখানে আমি সেট করে নিয়ে গেলাম, এই যে নিয়ে গেলাম, ঠিক আছে। নিয়ে গিয়ে এখানে ছেড়ে দেবো। দেখো লোকেশনটা এইখানে কিন্তু চলে এলো, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ এখানে ম্যাপ পয়েন্টটা কিন্তু এখানে চলে এলো। এবার এইখানে যখন তুমি সেট করে দিলে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো এরপরে বলছে যে বাতিল করুন বা অবস্থান চিহ্নিত করুন। যদি তুমি যে লোকেশনটা সেট করেছো এটাই যদি তোমার ঠিকানা, মানে তোমার যদি বাড়ি হয়, তাহলে কিন্তু তোমাকে এটাকে সেট করতে হবে। আর না হলে যদি তুমি চেঞ্জ করতে চাও তুমি চেঞ্জও করতে পারো, বাতিল করে তুমি আবার সেট করতে পারো। তো এখান থেকে এবার আমি কি করব, এখানে অবস্থান নিশ্চিত করুন, তো এই অপশানে ক্লিক করব। যখনই এই অপশানে ক্লিক করলাম দেখো এখান থেকে স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। তারপরে হচ্ছে রিসেট করুন বা সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখান থেকে আমি কি করব, যে সেভ করুন পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি, অবশ্যই তোমাকে হ্যাঁতে গিয়ে ক্লিক করে দিতে হবে যদি সব ঠিক থাকে, তোমার যা যা দেখাচ্ছে সেটা যদি ঠিক থাকে। এবার হচ্ছে সেন্সাস গৃহ নম্বর। দেখো এখানে থেকে কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলো তোমাকে উত্তর দিতে হবে এবং এগুলোকে কিন্তু সঠিকই দিতে হবে, ঠিক আছে। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি না অন্যান্য। অর্থাৎ তোমার
বাড়ির মেঝে ফ্লোরটা কি দিয়ে তৈরি, সেটা সিমেন্ট দিয়ে না তোমার পাথর দিয়ে না পোড়া ইট দিয়ে কাঠ বাঁশ দিয়ে না মাটি দিয়ে। তো এর মধ্যে থেকে যেটা সেটাই তোমায় সিলেক্ট করবে। আমি আমার যেটা সেটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে যে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদানটা কি, ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি দেয়ালটা না প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, মাটি না কাঁচা ইট দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, গাঁথনি না করা পাথর, গাঁথনি করা পাথর, জিআই মেটাল বা অ্যাসবেস্টাস সিট, পোড়া ইট দিয়ে কংক্রিট দিয়ে না অন্যান্য দিয়ে। তো যেটা এর মধ্যে থেকে তুমি অপশানে পাবে সেই অপশানটা যদি তোমার যেটা দিয়ে তোমাদের দেয়াল করা রয়েছে সেটাই তোমাকে এখান থেকে সিলেক্ট করবে এবং সেটাই এখান থেকে আমি চুজ করলাম। ঠিক আছে, আমি চুজ করে নিলাম আমারটা। এরপরে হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদানটা কি। দেখো গৃহের ছাদের প্রধান উপাদান বলতে গেলে এখানে বলছে যে কি কি। দেখো ঘাস খড় বাঁশ কাঠ মাটি দিয়ে তৈরি তোমার বাড়ির ছাদ, না প্লাস্টিক পলিথিন দিয়ে তৈরি, না হাতে তৈরি টালি দিয়ে, অনেকের টালির বাড়ি এখনও রয়েছে, মেশিনে প্রস্তুত টালি দিয়ে, না পোড়া ইট দিয়ে পাথর দিয়ে স্লেট পাথর দিয়ে, না জিআই মেটাল অ্যাসবেস্টাস সিট দিয়ে, না কংক্রিট দিয়ে, না অন্যান্য। তো এর মধ্যে থেকে যেটা তোমাদের মানে বাড়ির ছাদের জন্য যে উপাদানটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এটা করার পরে তারপরে হচ্ছে তোমাদের এখানে পরবর্তী হচ্ছে যে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, মানে তোমার বাড়ির অবস্থা কেমন, ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তো এখান থেকে আমি ভালো সিলেক্ট করলাম, তোমাদের যেটা সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। এগুলো করার পরে তারপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাতে গিয়ে ক্লিক করে এখানে আমি হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ করার পরে হচ্ছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত। এখানে সদস্য বলতে গেলে যে বসবাসকারীদের মধ্যে শিশু বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। ঠিক আছে, মানে বাচ্চাদের নিয়ে কিন্তু গণনা করতে হবে যতজন সদস্য রয়েছে। তো এখানে আমি সদস্য সংখ্যা আমি রাখলাম 6 জন রাখলাম। ঠিক আছে, 6 জন রয়েছে তো আমি 6 জন রাখলাম। এবার হচ্ছে পরিবারের প্রধানের নাম যেটা আমি লিখেছি সেই টাইপ করেছি সেটাই কিন্তু। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। এখানে বলছে পূর্বে প্রদত্ত নামটি শুধুমাত্র নির্বাচিত ভাষায় লিখুন, মানে যে ভাষাটা তুমি নির্বাচন করেছো বাংলা ভাষায়, সেই বাংলা ভাষায় পরিবারের প্রধানের নামটা এখানে টাইপ করতে হবে। তো এখানে কিভাবে টাইপ করবে দেখো, এখানে জাস্ট আমি টাইপ করছি যে পরিবারের প্রধানের নাম রাজা। দেখো আমি যখনই টাইপ করলাম তো এটা কিন্তু বাংলা ভাষায় চলে এলো। দেখো রাজা সেন, দেখো আমি সেন লিখলাম তো এখানে রাজা সেন। ঠিক আছে, তো এটা হলো তোমাদের বাংলা ভাষায় নির্বাচিত ভাষায় নামটা লিখলাম। ওকে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। এরপরে যদি তপশিলি জাতি হয় তপশিলি উপজাতি হয় সেটাতে সিলেক্ট করবে। আর যারা জেনারেল থেকে আছো যারা ওবিসি থেকে আছো তারা এখানে অন্যান্য সিলেক্ট করবে। ঠিক আছে, তো আমি এখানে অন্যান্য সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এই গৃহের মালিকানার বিবরণ। দেখো মালিকানার বিবরণ হচ্ছে যে নিয়োগকর্তা কর্মসংস্থা থেকে ভাড়া দেওয়া বাসস্থান যেমন সরকারি আবাসন কোয়ার্টার ইত্যাদি ভাড়া হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে, যে এটা কিন্তু তোমার, এটা কি তোমার নিজের বাড়ি, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই। ঠিক আছে, মানে ভাড়া আছো কিন্তু তোমার অন্য কোনো নিজের বাড়ি নেই, আবার অনেকে ভাড়া আছে আবার নিজের বাড়িও রয়েছে। ঠিক আছে, বা এই বাড়িটা সম্পূর্ণ তোমার নিজের বাড়ি, আর যদি অন্যান্য হয় তাহলে অন্যান্য, মানে এই কন্ডিশনের মধ্যে যদি কোনোটাই যদি এর মধ্যে না থাকে তাহলে তোমাদের অন্যান্যতে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি এটা নিজের বাড়ি তো আমি নিজেরই আমি সিলেক্ট করলাম। আচ্ছা এবার হচ্ছে পরবর্তী হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা। বসবাসযোগ্য ঘরের সংখ্যা বলতে গেলে এখানে যেটা বলতে চাইছে সেটা হলো রান্নাঘর স্নানঘর মানে বাথরুম, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ প্যাসেজ, ঠিক আছে, বারান্দাকে বসবাসের ঘর হিসাবে গণ্য করা হবে না। এখানে তোমাদের যেটা শোয়ার ঘর রয়েছে মেনলি সেটাকেই কিন্তু কাউন্ট করতে বলছে। তো এখানে শোয়ার ঘর কতগুলো রয়েছে সেই ঘর তোমাদের এখানে সংখ্যাতে লিখতে হবে। তো আমি এখান থেকে আমি 3 দিয়ে দিলাম। ঠিক আছে, 3টে রয়েছে। আচ্ছা এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত। তো আমার এইখানে পরিবারের 6 জন সদস্য, এর মধ্যে দুটো হচ্ছে বাচ্চা রয়েছে। ঠিক আছে, আর বাবা মা এবং আমি আমার স্ত্রী। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি। ঠিক আছে, আমি বিবাহিত নই। তো যাই হোক এখানে আমি উদাহরণ দিচ্ছি। তো আমি এখানে দেব যেহেতু বিবাহিত দম্পতির সংখ্যা বলেছে তো আমি এখানে
দুজন, দুটো কিন্তু এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? বাবা মা, একজন বিবাহিত দম্পতি এবং আমি আমার স্ত্রী, ঠিক আছে, আর একজন, তো আমি এখানে 2 দিলাম। দেওয়ার পরে এবারে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো এখানে গিয়ে আমি ক্লিক করে এখানে আমি হ্যাঁ করে দিচ্ছি। তো এটা করার পরে তারপরে হচ্ছে পানীয় জলের প্রধান উৎস। দেখো, তোমাদের যে পানীয় জল সেটা পরিশ্রুত কলের জল না অপরিশ্রুত কলের জল, মানে পরিষ্কার কলের জল না অপরিষ্কার কলের জল, কুয়ো থেকে না হ্যান্ডপাম্প থেকে না টিউবওয়েল বা বোরহল থেকে, ঝর্ণার জল না নদী খাল থেকে বা জলাধার পুকুর হ্রদ থেকে, প্যাক করা বা বোতলের কেনা জল এখনও ব্যবহার করো বা অন্যান্য উৎস থেকে সেই জল তোমরা ব্যবহার করো। তো সেই জলের যে ধরন সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, যে কোন জল তুমি ব্যবহার করো, সেটার উৎস কোথা থেকে। তো সেইটাই কিন্তু এখান থেকে চেয়েছে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম পরিশ্রুত কলের জল, ঠিক আছে? এরপরে হচ্ছে, আচ্ছা, এখানে দেখো বলছে যে পানীয় জলের উৎসটি কোথায়। এখানে বলছে যে বাড়ির চৌহদ্দির কাছে। বাড়ির চৌহদ্দির কাছে বলতে কি বোঝাচ্ছে? যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয়, এটা শহরের ক্ষেত্রে, শহরের এলাকার ক্ষেত্রে, অথবা তুমি যদি গ্রামীণ এলাকা থেকে বিলং করো, যদি 500 মিটার দূরত্বের মধ্যে হয়, তাহলে কিন্তু তোমাকে বাড়ির চৌহদ্দির কাছে অপশানটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? শহরে এলাকার ক্ষেত্রে 100 মিটার দূরত্বে, আর গ্রামীণ এলাকার ক্ষেত্রে 500 মিটার দূরত্বে, ঠিক আছে? এটা তাহলে তোমরা বাড়ির চৌহদ্দির কাছে বলে অপশানটা সিলেক্ট করতে পারবে। ওকে, বাদবাকি যদি সেটা না হয় তাহলে তোমাদের এখানে বলতে মানে হবে হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে বা দূরে, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে যে অনেক দূরে, ঠিক আছে? সেই যা তোমাদের দিয়েছে, মিটারটা দিয়েছে তার থেকে অনেক দূরে রয়েছে। তো সেটা যদি হয় তাহলে সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বাড়ির চৌহদ্দির মধ্যেই রয়েছে, সেটাই আমি সিলেক্ট করলাম। এরপরে আলোর প্রধান উৎস কী? এখানে বলছে যে বিগত 1 বছরে অধিকাংশ সময় যে আলোর উৎস ব্যবহার করা হয়েছে সেই বিকল্পটি বেছে নিন। এখানে বিদ্যুতের আলো ব্যবহার করা হয় না, কেরোসিন থেকে আলো না, সৌর বিদ্যুৎ না, অন্যান্য তেল না, অন্য কোনো উৎস থেকে, না আলোর ব্যবস্থা নেই। এখনও অনেক গ্রাম রয়েছে যেখানে আলোর ব্যবস্থা নেই, তো তারা সেটাই সিলেক্ট করবে। তো এখান থেকে আমি বিদ্যুৎই সিলেক্ট করলাম, যেহেতু বিদ্যুৎতেই এখন এটা হয়। তো তো এখান থেকে আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে শৌচালয়ের উপলব্ধতা। দেখো, তোমার বাড়িতে শৌচালয় আছে, হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে এর মধ্যে 3টে কন্ডিশন দেওয়া রয়েছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অর্থাৎ তোমাদের শৌচালয়টা তোমরাই ব্যবহার করছো, অন্য কেউ ব্যবহার করছে না, ঠিক আছে? আর যদি তোমরা অন্য পরিবারের সাথে যৌথভাবে যদি একটা শৌচালয় ব্যবহার করা হয় তাহলে সেই অপশানটা সিলেক্ট করবে, ঠিক আছে? আর যদি সর্বসাধারণের জন্য শৌচালয়, যেগুলো কমন শৌচালয় হয়, যেগুলো দেখবে অনেক রাস্তায় রাস্তায় যেগুলো শৌচালয়গুলো রয়েছে সেটা কমন শৌচালয়, সেটা যদি তোমরা ব্যবহার করো তাহলে সেটা তোমাদের অপশান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম, কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য সেই শৌচালয়। আর যারা এখনও পর্যন্ত খোলা জায়গায় শৌচ করো তাদের ক্ষেত্রে এখানে না, শৌচালয় তোমার নেই, তুমি খোলা জায়গা, এটা তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো এটা আমি ওপরেটাই সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে শৌচালয়ের ধরন, শৌচালয়টা কেমন ধরনের শৌচালয় রয়েছে। দেখো, বলছে ফ্লাশ শৌচালয় পায়খানা যার সাথে যুক্ত। তো নলবাহিত পয় প্রণালী, অর্থাৎ তোমার যদি ফ্লাশ করার ব্যবস্থা থাকে, সেপটিক ট্যাঙ্ক না অন্যান্য পায়খানা, সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম একটি। তারপর হচ্ছে দুটি কুয়ো বা পিট যুক্ত পায়খানা যদি থাকে, যেখানে ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা যদি থাকে, অনেক জায়গায় এখনও পর্যন্ত কুয়ো পায়খানা আছে, তো তারা কিন্তু এর মধ্যে থেকে সেটা কিন্তু সিলেক্ট করবে, যে ঢাকনা বিহীন, ঠিক আছে, খোলা কুয়ো পায়খানা, সেটা তোমাদের সিলেক্ট করতে হবে, না হলে তোমাদের এই ওপরের যেটা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। আরেকটি হচ্ছে যে একটি কুয়ো বা পিঠ যুক্ত পায়খানা রয়েছে, সেটাও কিন্তু এর মধ্যে থেকে সেটা তুমি সিলেক্ট করবে। খাঁটা পায়খানা যদি থাকে, মানুষের দ্বারা বাহিত মল বা পশুর দ্বারা বাহিত মল, তারা কিন্তু এটা সিলেক্ট করবে যদি খাঁটা পায়খানা থাকে। বা খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা, সেটা যারা খোলা ময়দানে গিয়ে মলত্যাগ করে তাদের জন্য সেটা অপশানও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আমি সেটা সিলেক্ট করে নিয়েছি। এর পরবর্তী হচ্ছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। এখানে বলছে বর্জ্য জলের রান্নাঘরের, স্নানের ও কাছাকাছির জল হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই পায়খানার জল হবে না, ঠিক আছে? পায়খানার জলটা হবে না, কিন্তু এখানে বলছে রান্নাঘরের, স্নানের বা কাছাকাছির জল হতে পারে, ঠিক আছে? যে জল নিকাশির ব্যবস্থাটার কথা বলা হচ্ছে, যে তোমার বাড়িতে কি ঢাকা নর্দমা রয়েছে না খোলা নর্দমা না কোনো নর্দমাই নেই, ঠিক আছে? যেখান থেকে এই যে বর্জ্য জলগুলো
মানে নিষ্কাশন করা হয়। তো এখান থেকে আমি ঢাকা নর্দমা সিলেক্ট করলাম। আচ্ছা, এর পরবর্তী যে অপশানটি সেটি হলো বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। তো এখানে যেটা বলছে, যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবেও যদি তোমাদের স্নানঘরের ব্যবস্থা যদি থাকে, সেটা ছাদবিহীন হোক বা ছাদওয়ালা কোনো স্নানঘরের ব্যবস্থা যদি থাকে, সেটাকেও কিন্তু স্নানের ঘরের মানে ব্যবস্থা রয়েছে সেটাই হিসাবেই কিন্তু সুবিধা গণ্য করা হবে। তো এখানে দেখো, যদি হ্যাঁ হয় যে স্নানঘর তোমার রয়েছে, স্নানঘরের ধরন এখানে বলছে স্নানঘর আছে, স্নানঘরের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, মানে ছাদ নেই কিন্তু একটা ঘেরা জায়গা রয়েছে, ঠিক আছে, তাহলে হ্যাঁ করতে হবে এবং সেটাকে সিলেক্ট করতে হবে। আর যদি না হয় তাহলে স্নানঘর নেই, ঠিক আছে, স্নানের ব্যবস্থা নেই, স্নানঘর নেই। তো যাই হোক, এখানে তোমাদের আমি অপশানটা এটাই সিলেক্ট করলাম। পরবর্তী হচ্ছে রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাস সংযোজন আছে কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে, যে রান্নাঘরেই রান্না হয় না বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, ঠিক আছে, আর খোলা জায়গায় হয় বা বাড়ির বাইরে রান্না হয় আর রান্নাই হয় না। এখনও অনেক জায়গা আছে যারা হোম ডেলিভারি খাবার খায়, তো তাদের জন্য এই অপশানটা তাদের কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। প্রধান জ্বালানিটা কি, সেটা হচ্ছে জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠকয়লা, কেরোসিন, রান্নার গ্যাস এলপিজি পিএনজি, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি না অন্যান্য। যারা ইন্ডাকশানে রান্না করো তারা বিদ্যুৎ সিলেক্ট করবে, যারা এলপিজি মানে গ্যাসেতে রান্না করো তারা রান্নার গ্যাসই সিলেক্ট করবে। এছাড়া তোমাদের কাঠ, কয়লা, হ্যানা ত্যানা এগুলো তো দেয়াই রয়েছে, যেটা দিয়ে রান্না হয় সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে। এগুলো করার পরে এরপরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তো করার পরে তারপর তোমাকে হ্যাঁ করে দিতে হবে। এর পরবর্তী হচ্ছে রেডিও ট্রানজিস্টার। তোমার বাড়িতে কি রেডিও ট্রানজিস্টার আছে? যদি হ্যাঁ হয়, সাধারণ রেডিও সেট, মোবাইল স্মার্টফোনে না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে না। তো যেটা তোমাদের এখানে রয়েছে মানে রেডিও ট্রানজিস্টার, তোমাদের আমি এখান থেকে মোবাইলে স্মার্টফোনেরটাই আমি ইউজ করি, তো আমি এখান থেকে হ্যাঁ করলাম এবং মোবাইলে স্মার্টফোনে, ঠিক আছে। টেলিভিশন যদি থাকে তাহলে হ্যাঁ করবে, যদি না থাকে না করবে, ঠিক আছে, বাড়িতে নিশ্চয়ই টিভি আছে, যদি না থাকে তাহলে না করবে। এরপরে হচ্ছে যে যদি হ্যাঁ করো তাহলে এখানে বলছে যে বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা না ডিটিএইচের ব্যবস্থা রয়েছে না কেবল সংযোগ না অন্যান্য। তো এর মধ্যে থেকে যেটা সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি অন্যান্য ডিটিএইচ ডিশ তোমাদের জন্য যেটা প্রযোজ্য সেটাই তুমি সিলেক্ট করবে। তো এখানে পরবর্তী হচ্ছে যে ইন্টারনেটের উপলব্ধতা। দেখো, ইন্টারনেটের উপলব্ধতা এখানে যেটা বলছে যে যদি কোনো পরিবার একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে বা পরিবারের বিভিন্ন সদস্য ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে যে ইন্টারনেটের জন্য যে মাধ্যম পরিবারটি প্রধানত ব্যবহার করে সেটি নথিভুক্ত করুন, যেটাতে ম্যাক্সিমাম তোমাদের ইন্টারনেটটা কাজে লাগে সেটাই। তো প্রথমে যদি হ্যাঁ হয় যে ইন্টারনেট রয়েছে, সেটা ল্যাপটপ কম্পিউটারে না মোবাইল স্মার্টফোনের জন্য না অন্য কোনো মাধ্যমে সেটা ব্যবহৃত হয়। তো সর্বোচ্চ যেটা ব্যবহৃত হয় সেটা মোবাইলে স্মার্টফোনে, এটা আমি সিলেক্ট করলাম। আর যদি তোমার ইন্টারনেটের উপলব্ধি না থাকে তাহলে না করবে। ল্যাপটপ কম্পিউটার আছে কি নেই, হ্যাঁ যদি হয় তাহলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি নেই, যদি থাকে তাহলে শুধুমাত্র মোবাইল স্মার্টফোন রয়েছে তাহলে তারাই সিলেক্ট করবে, যাদের স্মার্টফোন নেই এমনি সাধারণ এমনি ফোন রয়েছে তারা তোমাদের এই অপশানে সিলেক্ট করতে হবে যে অন্যান্য সাধারণ মোবাইল। আর যদি উভয়ই থাকে তাহলে উভয়ই সিলেক্ট করবে, আর যদি না থাকে মানে কোনো ফোনই নেই তোমার কাছে তাহলে এখানে না করবে। এরপরে হচ্ছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, তারপরে মোপেড। তো এখানে সাইকেল যদি থাকে তুমি সাইকেল সিলেক্ট করবে, স্কুটার, মোটরসাইকেল, মোপেড বা দুটোই আছে সেটা সিলেক্ট করবে, কোনোটাই নেই সেটা সিলেক্ট করবে, ঠিক আছে, যেটা তোমাদের জন্য প্রযোজ্য সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। এরপরে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান, যদি থাকে হ্যাঁ করবে, যদি না থাকে না করবে। আমার 4 চাকার গাড়ি রয়েছে তো আমি এখান থেকে হ্যাঁ করলাম। এরপরে হচ্ছে পরিবারটি সাধারণত কোন খাদ্যশস্য গ্রহণ করে, ঠিক আছে, এইখানে দেখো একটু বুঝে নাও। পরিবারে যদি একাধিক খাদ্যশস্য গ্রহণ করে তাহলে প্রধানত যে খাদ্যশস্যজাত দ্রব্য বেশি খাওয়া হয়, ঠিক আছে। এবার অনেক পরিবার আছে যারা প্রচুর মানে ধান জাতীয় দ্রব্য খায়, অনেক পরিবার আছে যারা গম জাতীয় দ্রব্য বেশি খায়, অনেকে আছে জোয়ারজাত। তো যেটা তোমাদের জন্য প্রযোজ্য আছে, যেটা বেশি তোমাদের খাওয়া হয় সেটাই তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি ধানজাত দ্রব্যটাই সিলেক্ট করলাম, তো এটাই বেশি খাওয়া হয়, ঠিক আছে। পরবর্তীতে চলে যাচ্ছি। এরপরে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখান থেকে গিয়ে আমি হ্যাঁ করে দিলাম। এটা করার পরে তারপরে হচ্ছে দেখো প্রিভিউ, পরিবারের দেয়া তথ্যের বিবরণ।
তোমার এবার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে যে আমি স্টেট সিলেক্ট করেছি, জেলা সিলেক্ট করেছি, সেটা তোমাদের দেখাচ্ছে। এবার তোমাদের সম্পূর্ণ বিবরণ যা যা তুমি হ্যাঁ না এর মধ্যে উত্তর দিলে, যে যে অপশানগুলো সিলেক্ট করলে, সম্পূর্ণ বিবরণটা তোমাদের কাছে কিন্তু এখানে শো করবে। এগুলো তোমরা দেখে নেবে, ভালো করে একবার চেক করে নেবে, যদি কিছু ভুলভ্রান্তি যেন না হয়ে থাকে ফাইনাল সাবমিট করার আগে। ভালো করে চেক করে নিলে যদি সব ঠিক থাকে, তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা ড্রাফট হিসাবে সেভ করতে পারো, যে তুমি এখন ড্রাফট হিসাবে এটাকে সেভ করে রাখলে ফাইনাল সাবমিট তুমি করছো না। আর যদি তুমি মনে করো যে একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, তাহলে তোমাদের এই অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে হ্যাঁ করে দেবে। আর যদি তুমি মনে করো যে না, এখনও পর্যন্ত আমার মনে হচ্ছে কিছু জায়গায় ভুল করে ফেলেছি, এই জায়গাটা সংশোধন করাটা দরকার, তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশানে গিয়ে ক্লিক করে তোমরা আবার সেটাকে মডিফাই করতে পারবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এটা তখনই করবে যে ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি তুমি নিশ্চিত হও তাহলেই কিন্তু এই হ্যাঁতে গিয়ে ক্লিক করবে। হ্যাঁতে গিয়ে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের কাছে এরকম একটি শো করবে যে তোমাদের ফর্ম ফাইনালি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? এবং তোমার ফোনেতে, যে রেজিস্টার্ড ফোনেতে তোমার কাছে এসএমএসও চলে আসবে, আর তোমাকে কিছু করতে হবে না। আর যদি তুমি অফলাইনেও করো সেটাও তুমি করতে পারো। মাথায় রাখবে 15ই আগস্টের মধ্যেই কিন্তু অনলাইন ফর্ম ফিল আপটা করতে হচ্ছে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য একদম খুঁটিনাটি তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। এখনের মতো এটুকুই, টাটা।